মাস্টার মশাই। ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁফাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সবথেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি, হাড়ে হাড়ে টের পাচ্ছেন অমরেশ বাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সবসময়ই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। অমরেশ বাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে বললেন, কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁফাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাচুমাচু করে বলে, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান অমরেশ বাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তোলে ইসমাইল। বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন অমরেশ বাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ও ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ শুভম খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল। এখনও বেরিয়ে আসেনি। অমরেশবাবু আজ প্রায় ১৯ বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটাই ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ ১২ বছরের বেশি হয়ে গেল, এখনও সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন অমরেশবাবু। তারপর বছর খানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই কিন্তু পড়ে না। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে, একটা না একটা অঘটন ঘটেছে। দোতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি। শেষ অবধি ভুতুড়ে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য, ছেলেটি বড় দুরন্ত। কিন্তু এই কদিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোয় ভালোয় ওই ছেলেকে ভুতুড়ে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়। না হলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া, কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়ল কে জানে। আজকালকার ছেলেপিলেগুলোই বড্ড বেয়ারা। আর দেরি না করে ইসমাইলের সাথেই ওইদিকে পা বাড়ায় অমরেশবাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে। অমরেশবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে, ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল। ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন অমরেশবাবু। যা তো, স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। অমরেশবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। অমরেশবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায়। অমরেশবাবু হাঁক পারেন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন। পেটানো চেহারা, ভয়েড্র খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে। সারা শব্দও তো নেই। মরে ফরে গেল না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে ওঠেন অমরেশবাবু। আরে ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে? এখনই তো সামনে কেউ ছিল না। কোনোরকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়েই জিজ্ঞাসা করেন, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে। কোন প্রতিবাদ করতে পারেন না অমরেশবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগেন। ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। ১২ বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে অমরেশবাবুর। এত বছর পরেও যেন ভয় শিউরে ওঠেন উনি।
সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় অমরেশবাবুর। বাজখাই গলাতে জিজ্ঞাসা করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুলোভারটা খুলে ফেলে, দেখুন তো স্যার, এর থেকেও বেশি পুড়েছিল। চমকে ওঠেন অমরেশবাবু, কি বিভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা। এ তো সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমকার মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল। ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে অমরেশবাবুর। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবুই জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বলল? কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভুতুড়ে বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বলছেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুড়ে বিল্ডিংয়ে ঢুকেছে। কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন, ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম। ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনো খেলা খেললেই হবে, পড়তে বসতে হবে না। এখনই যে যার ঘরে গিয়ে ইংরাজি বই নিয়ে বসো। আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। অমরেশবাবুর বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু অমরেশবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান অমরেশবাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটা করতেই হবে। সমাপ্ত।